সুপ্রিয় দর্শক বন্ধু, I show you very happy public my show discussion. My name is Sri Sitaram. Jyotish Shastri and astrology people also Indian country in state of Assam. Jyotish Shastri and astrological institutions of science. I show you my taste in West Bengal, West Midnapur, Shawang. আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী শ্রী সীতারাম। ঠিকই শুনেছেন দর্শক বন্ধু, আমরা প্রতিনিয়ত মুখা অভিনয় করে চলেছি বাস্তব জীবনের অঙ্গীকারবদ্ধ হয়ে। স্বভাব সব মানুষের থাকে, কিন্তু কারো খুশির স্বভাব থাকে, আবার কারো ভালোবাসার স্বভাব থাকে, আর কারো আবার টাকার স্বভাব থাকে। হ্যাঁ দর্শক বন্ধু, ঠিকই শুনেছেন। আর যারা অভিযোগহীন মানুষ, তাদের বাইরেটা দেখায় ভীষণ সুখী, ভীষণ পূর্ণতা অর্জন করে, কিন্তু ভিতরটার মধ্যে তো আমরা কখনো একটাবারও উল্টে দেখিনি। মন ছুঁয়ে একটাবারও কিন্তু আমরা যাচাই করিনি। মানুষ এখন দেখায়, মানুষ এমন শেখায় কিভাবে একা থাকতে হয় এবং কিভাবে মনের ঘর আলো বন্ধ করে মুখ খুলতে হয়, কিভাবে জগতে হয়ে মুখে আন্তরিকতা, কখনো ভালো লাগা করতে হয় এবং প্রশংসা ভালো না বাসলেও বাসতে হয়, এবং ভালোবাসি পছন্দ না হলেও বলতে হয় খুব সুন্দর হয়েছে, খুব ভালো। যেখানে অন্তরের কোনো অনুভূতি কেউ পাচ্ছে না, অথচ যাকে বলা হচ্ছে তার আবেগ কিন্তু রয়েছে, এও কি এক ধরনের মুখাভিনয়? এমনই একটি তথ্য নিয়ে আপনাদের হাতে মাঝে আমি উপস্থাপনা করতে চলে এলাম দর্শক বন্ধু। আজকে যে তথ্যটা নিয়ে আমি আলোচনা করছি, পূর্বের এই কথাটা একটু না বলে পারছি না। আজকে মানুষের 26টা ওয়ালকে পরিগণিত করতে, যে আমাদের প্রতিনিয়ত কর্মক্ষেত্রে, প্রতিনিয়ত মাতৃগর্ভ থেকে জন্মসূত্রে এবং জন্মবার পরে মানুষের ছোট্ট শিশুর পঠন পাঠন, শারীরিক এবং এডুকেশন, বিবাহ এবং কর্ম, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা এবং ভালো মনের মানুষ হওয়া, মানুষের শত্রুতামি হওয়া, দুর্ঘটনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এইভাবে আমাদের মানবদেহকে 26টা ওয়ার্ল্ডে বিভক্ত করেছে। তো চলে যায় দর্শক বন্ধু, আজকে যে 12 রাশির কালপুরুষের যে 12টি রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা, তুলা এবং বৃশ্চিক এবং ধনু এবং মকর এবং কুম্ভ এবং মীন,
প্রত্যেকটা রাশির এক একটা করে অধিপতি দেবতা রয়েছেন। আজ সেই সম্বন্ধে ব্যাখ্যা করব এবং কোন হাউস থেকে আমাদের জীবনে চলার পথে কি কি সঞ্চারগত ফল আমরা পাই কোন হাউস থেকে, এইটি নিয়ে ব্যাখ্যা করি। চলুন দর্শক বন্ধু, আজ বিশেষ করে না বললে নয় যে কালপুরুষের প্রথম ঘর হচ্ছে মেষ রাশি। সেই মেষ রাশি হচ্ছে একটি মঙ্গল প্রভাবিত রাশি। সেই মঙ্গল হচ্ছে একটি সেনাপতি গ্রহ। মঙ্গল কি ইন্ডিকেটেড করে? রেড ক্রসকে ইন্ডিকেটেড করে এবং সেই মঙ্গল হচ্ছে তার ইংরেজি বা ইংল্যান্ডিক একটি নাম হচ্ছে, যেটি হচ্ছে রেড ক্রস অর্থাৎ মঙ্গল। মঙ্গল মানুষের প্রভাবকে সবসময় বৈবাহিক সম্পর্ক এবং রিলেটিভ সম্পর্ক এবং সেলফ প্রফেশনালকে ইন্ডিকেটেড করে। দর্শক বন্ধু, মঙ্গল প্রভাবিত রাশির ওপর যে যে নক্ষত্রগুলো থাকে, আজকে সম্পূর্ণ ভিডিও কিন্তু এর মাঝখানে দেওয়া সম্ভব নয়, কারণ বৃহৎ এইটুকু সময়ের মধ্যে আমাকে পরিষ্কারভাবে আপনাদের কাছে তুলে ধরতে হবে এক একটা রাশি কটা কটা করে নক্ষত্র বিরাজমান এবং তার পাদ সংখ্যা কত, কত পাদে সে বসে রয়েছে। অনেক কিছু ইতিবৃত্তান্ত একটা ভিডিও দর্শক বন্ধু দেওয়া সম্ভব নয়। চলুন স্বাভাবিক একটা আইডিয়া আপনাদের মাঝে উত্থাপন করি। নিশ্চয়ই নবাগত জ্যোতিষ যারা শিখছেন তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন, লক্ষ্য করবেন, অনেকটাই জ্ঞানের সঞ্চার ঘটবে। এবং যারা অটোমেটিকলি ভাবে অনেক দিন ধরে বাচ্চার বিশ্লেষণ করছেন বা বাচ্চার তৈরি করছেন, জন্মছক নির্বাচন করছেন, জন্মছককে তৈরি করছেন, তাদের উদ্দেশ্যও কিন্তু ওই একই ধারা আপনারা উপভোগ করুন। হ্যাঁ দর্শক বন্ধু, মেষ রাশি কালপুরুষের একটি প্রথম রাশি, সেটা প্রথমে বলেছি, এবং একটি মঙ্গল প্রভাবিত রাশি, এবং এই রাশিকে ইংরেজিতে বলা হয় রেড ক্রস। রেড ক্রস কেমন ধরনের স্বভাবাপন্ন রাশি? এটি সবসময় হচ্ছে রক্তকে ইন্ডিকেটেড করে এবং বর্ণ হচ্ছে লাল। এবং এখান থেকে যে আমরা বিচারটা করি সেটা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন ধরনের বিচার আমরা করি। যেমন একটা সিম্পল ধরুন যে আপনি একজন মানুষ আমার কাছে এলেন, আমাকে প্রথমে এসে বলছেন যে আমার চিন্তা ভাবনা বা মাথার কিছু প্রবলেম বা সুখটা আপনার কেমনভাবে যেন সারা জীবন কনভার্ট হচ্ছে না, সবসময় যেন দুঃখের নামান্তরিত হয়ে আসছেন। তাহলে সেক্ষেত্রে যখনই এই কথাগুলো আমাদের মাঝখানে যখন কিছু কিছু কথা, যেটা আপনি অসুবিধে থাকলেই তো জ্যোতিষের কাছে আসেন দর্শক বন্ধু, সেই কারণে বলছি যে তখন আমরা সেই হাউসটাকে আমরা নির্বাচন করি এবং ওই হাউসে কি দৃষ্টিপাত করছে, কোন গ্রহ কোন গ্রহের উপর দৃষ্টিপাত করলে কি ফলাফল লাভ করে, সেগুলো আমরা কিন্তু অটোমেটিক্যালি ওই জায়গাতে কনভার্ট হয়ে যাই। দর্শক বন্ধু, সবসময় জন্মছক দেখার আগে আমরা আগে বিচার করব যে কোন হাউসে অবস্থান করেছে জাতক এবং জাতিকা, এবং নক্ষত্র ওই রাশির উপর কোন নক্ষত্র বিরাজ করেছে, এটি সবসময় আমাদের ধারণা নিতেই হবে। এবারে চলে যাই, মেষ মঙ্গল হচ্ছে, এখান থেকে আমরা নির্বাচন করি হচ্ছে চিন্তা ভাবনা, আকৃতি এবং মাথা এবং হচ্ছে মুখ, এটিকেই আমরা সাধারণতভাবে নির্দেশ করি। এখানে
এই নির্দেশটা যখন আমরা মাথার মধ্যে নিয়ে নেব, তখন কিন্তু কি হবে, তখন আমরা সেই জায়গাতে আমরা নির্বাচন করতে অটোমেটিক্যালি, সেই নির্বাচন আমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাব যে এই নির্বাচনটা কি হতে চলেছে, কি হতে চলেছে অটোমেটিক্যালিভাবে আমরা সেটা নির্বাচন করতে পারবো এবং হরস্কোপের তার বিচার আমরা করতে পারবো। এবং সেই জায়গাতে যে অপ্ল্যানেটিক গ্রহ যে দুটি রয়েছে সেগুলো হচ্ছে জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু যদি সংমিশ্রণ হয় সেক্ষেত্রে কি ফলাফল অর্জন করতে পারে, তার নেগেটিভ ফলাফল কি এবং তার পজিটিভ ফলাফল কি, সেগুলো কিন্তু পরবর্তীতে আবার একটি ভিডিওতে আপনাদের কাছে উপস্থাপনা করব। দর্শক বন্ধু, চলে যায় প্রথম কালপুরুষের প্রথম হাউস নির্বাচন করলাম। আবার একবার পুনরায় ছোট্ট করে বলে দিই যে এই জায়গাটা হচ্ছে মঙ্গল প্রভাবিত রাশি এবং হচ্ছে এখান থেকে ইন্ডিকেটেড করে হচ্ছে চিন্তা ভাবনা, আকৃতি, মাথা, মুখকে ইন্ডিকেটেড বা নির্দেশ করে। এবার কালপুরুষের দ্বিতীয় নম্বর হাউস যেটি হচ্ছে বৃষ রাশি ঘর। বৃষ রাশি হচ্ছে একটি শুক্র প্রভাবিত রাশি। শুক্রের রং হচ্ছে সাদা এবং শুক্র সবসময় নির্দেশ করে হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, অগ্নিকোণকে নির্দেশ করে। তো সেই শুক্র প্রভাবিত রাশি সেটি হচ্ছে আমরা ইংরেজিতে একে ভেনাস বলি এবং সেই ভেনাস আমাদের শুক্র প্রভাবিত, শুক্র হচ্ছে আমাদের দৈবিক শাস্ত্রে একটি খুব স্ট্রংলি পাওয়ার গ্রহ, যিনি শুক্লদেবকে আমরা দৈবিক শাস্ত্রে শুক্লাচার্য বলে আমরা বলেছি। সেই শুক্লাচার্য আমাদের হাউসে যে ফল দেন সেই ফলটি এবং বৃষ রাশির মধ্যে যে অধিনায়কত্ব তিনি করেন, সেই অধিনায়কত্ব বজায় রাখতে গিয়ে তিনি যে জাতক জাতিকার মধ্যে তিনি তার হাউসগুলোকে লক্ষ্য করেন বা হাউসগুলোকে তিনি সারা জীবন কর্মপতি হিসেবে দিয়ে রাখেন, সেটি হচ্ছে এইখান থেকে আমরা ধনভাব নির্বাচন করি এবং কথা বলার যে স্পিরিচুয়ালিটি সেটি আমরা অর্জন করি বা ওইখান থেকে আমরা নিই। এবং সম্পর্ক বা স্থায়ী সম্পত্তি, কার কীভাবে স্থায়ী সম্পত্তিকে ইন্ডিকেটেড করে, এই হচ্ছে শুক্র প্রভাবিত রাশি যেটি হচ্ছে বৃষ রাশি। এটি কালপুরুষের দ্বিতীয় নম্বর রাশি। বৃষ কথার অর্থ হচ্ছে, আমি এর পূর্বের ভিডিওতে আমি দিয়ে গেছি যে বৃষ রাশির স্বভাব কেমন, বৈশিষ্ট্য কেমন, প্রত্যেকটা রাশির স্বভাব বৈশিষ্ট্য উল্লেখ করেছি, নক্ষত্র উল্লেখ করেছি, সব কিছু উল্লেখ করেছি। আজকে যে স্পেসিফিক ধারণাটা আপনাদের দিচ্ছি সেটি কিন্তু কোন হাউসে কি কি ইন্ডিকেটেড করে। এখানে যদি কোনো শুক্রের সঙ্গে যদি কোনো রাহু কানেকশন হয় তাহলে আমাদের জ্যোতিষ ভাষায় তাদেরকে সেই পীড়িত করে এবং ডিগ্রিগত ব্যাপারে সঞ্চার ঘটায়। তাহলে সেখানে যদি কম ডিগ্রি প্রাপ্ত হয়, সেখান থেকে যদি বেশি ডিগ্রি প্রাপ্ত হয়, সেখানে কিন্তু আমাদের অঙ্ক ছক কষে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা নির্বাচন করে আমাদেরকে কিন্তু সব ধরনের জাতক জাতিদের তাদের কি প্রবলেম হচ্ছে, এই হাউস থেকে কি প্রবলেম হচ্ছে। অনেকেই এসে বলে যে আমার সারা জীবন তো আমি শুধু খেটেই যাচ্ছি, স্যার আমার তো ইনকাম করছি কিন্তু ঠিক মতো একটা সেলফ প্রফেশনালে আছি কিন্তু সঠিক কিন্তু টাকা পয়সা জমাতে পারছি না। এবং অনেকেই চিন্তা করেন যে আমি কথা বলছি যেন আমার মনের মধ্যে যেন একটা আতঙ্ক, ভয় সৃষ্টি হচ্ছে। তাহলে সেটা কি কারণে হচ্ছে? সেই ধরনের স্পিরিচুয়ালিটি যখন যে কোনো জাতক এবং জাতিকার মধ্যে আসে তখন আমরা সেটাকে নির্বাচন করি কালপুরুষের দ্বিতীয় হাউস থেকে, যেটি হচ্ছে বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি দেবতা হচ্ছে শুক্র।
সেইখান থেকে আমরা নির্বাচন করি। এবারে চলে যাই দর্শক বন্ধু, যে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে কালপুরুষের ৩য় নম্বর রাশি, মিথুন রাশি। এই রাশিটিকে যে গ্রহ অধিনায়কত্ব হিসেবে তিনি দেখেন বা পরিচালনা করেন, তিনি হলেন বুধ। ইংরেজিতে একে বলা হয় মার্কারি। তাহলে সেই মার্কারি, বুধ হচ্ছে সবসময় একটি বাল্যসূচক গ্রহ। নবগ্রহের মধ্যে আমি গ্রহের সঞ্চারগত, গ্রহের কারণ বলেছি, গ্রহের কি কি স্বভাব বৈশিষ্ট্য উল্লেখ করেছি, সব ভিডিওতে দেখা আছে। তো সেই বুধ প্রভাবিত রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের সিম্বলটা হচ্ছে পরস্পর দুটো উভয় লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং হচ্ছে পুংলিঙ্গ, এই সিম্বলটি ইন্ডিকেটেড করে। আর সেই ইন্ডিকেটেডটা যে গ্রহের উপর অবস্থান করে তিনি হচ্ছে বুধ, কালপুরুষের ৩য় ঘর। বুধটা কি করে? বুধটা হচ্ছে আমাদের একটি, প্রথমেই বলেছি যে বুধ একটি হচ্ছে বাল্যসূচক গ্রহ। বুধ সবসময় কথার স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেটেড করে। কে কীরকম সাহসের প্রতি কথা বলবে, কোন ছাত্রছাত্রীরা যে জায়গায়, আপনারা চিন্তা করুন যেখানে কোনো ছাত্রছাত্রীরা কথা বলতে পারছে না, পঠন পাঠন হচ্ছে না, এবং সব স্পিরিচুয়াল থেকে সব জায়গাতে একটা ভয় বা আতঙ্ক সৃষ্টি করছে, সেখানে আপনারা ধরে নেন, যে কোনো জ্যোতিষ পণ্ডিতরা ধরে নেন যে এর বুধটা কিন্তু খারাপ রয়েছে। যেই বাচ্চাটি যদি বুধ খারাপ থাকে, সেখানে কিন্তু তার কথা বলার স্পিরিচুয়ালিটা এবং তার বুদ্ধিবৃত্তি, তার যে একটা স্ট্রংলিবিটি পাওয়ার, আর এর সব সময় হচ্ছে একটি তোতলা টাইপের কথা বলা, যে কোনো মানুষ একটু ফিনান্সিয়ালভাবে কথা বলা, একটু ফেস টু ফেস কথা বলা, মাথার মধ্যে হঠকারী সিদ্ধান্তের বশবর্তী হয়ে কিছু কথা বলে নেওয়া, এইগুলো হচ্ছে বুধকে ইন্ডিকেটেড করলে এটা হয়ে থাকে। সেটা কি হচ্ছে? কালপুরুষের ৩য় নম্বর ঘর, যেটি অধিনায়কত্ব করেন মিথুন রাশির ঘর, বুধ অধিনায়কত্ব করেন। সেই বুধের কথাটাই বলছি দর্শক বন্ধু, ভালো করে কান ঢেলে থেকে শুনে নেন। কারণ বুধ যদি মানুষকে সাহস যোগায়, উদ্যম যোগায় এবং হচ্ছে পরাক্রম, কাজ, কর্ম, ঐশ্বর্য, এইটি কিন্তু ইন্ডিকেটেড করায় দর্শক বন্ধু। তাহলে আপনি কাজ করছেন কিন্তু কাজের ফল তো পাচ্ছেন না। যতটুকু কাজ করলেন ততটুকু তার বিনিময় তো আপনি আশা করবেন, কিন্তু সেটা পাচ্ছেন না। অনেক বাবা মারা ছেলেরা পড়াশোনা করছে কিন্তু ভালো ফল করতে পারছে না। সেক্ষেত্রে আমাদের কাছে যখন এসে বলেন যে জ্যোতিষশাস্ত্রীজি, যে এখানে ছেলে তো কাজকর্ম করতে পারছে না এবং একটা উদ্যম যেন মানুষের মধ্যে আসছে না। পঠন পাঠন মানেই হচ্ছে বুধ। বুধ হচ্ছে পঠন পাঠনকে ইন্ডিকেটেড করে, বুদ্ধিকে মেকার করে। তো সেখানে সাহস তো দরকারি, ছাত্র জীবনে সাহস এবং অধ্যাবসায় না হলে কিন্তু সেই স্পিরিচুয়ালিটা কিন্তু উত্তর পাতার হয় না দর্শক বন্ধু। তাহলে সেখানে এই ধরনের জায়গাটা কিন্তু ইন্ডিকেটেড করা হয় ৩য় নম্বর হাউস মিথুন এবং বুধ প্রভাবিত। এবারে চলে যাই ৪র্থ নম্বর হাউস, যেটা হচ্ছে কর্কট রাশির ঘর। কর্কটের সিম্বল হচ্ছে একটি কাঁকড়া, যেটি হচ্ছে 6টা পা এবং আগের দিকের পাগুলো একটু বড় গোছের। ওরা খুব প্রাণী হিসেবে খুব একটি ধীর গতিপূর্ণ প্রাণী, ঠিক আছে? কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের মধ্যে হয়তো একটু করে অগ্রসর হয় এই সিম্বলে। এবং কর্কট হচ্ছে চন্দ্র প্রভাবিত রাশি। চন্দ্র কি করে? আমাদের গ্রহের যে মন মানসিকতাকে ইন্ডিকেটেড করে। এবং আপনি যদি জাতক হয়ে থাকেন, আপনি যদি জাতিকা হয়ে থাকেন, সে কোন ধরনের দেখতে হবে, সে কালো হবে কি ফর্সা হবে, এই জায়গাটাকে ইন্ডিকেটেড করে। কালোর কোনো স্পর্শ নেই এখানে, কিন্তু ফর্সাকে ইন্ডিকেটেড করে, সৌন্দর্যটাকে বহন করে চন্দ্র। এবং চন্দ্র যদি যে কোনো কালপুরুষের হাউসে চন্দ্র যদি নিচস্থ থাকে,
তার কি প্রভাব ফেলতে পারে, চন্দ্র উচ্চস্থ থাকলে তার কি প্রমাণ ফেলতে পারে, এবং চন্দ্র সপ্তম দৃষ্টিতে চন্দ্র অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে ইংরেজিতে একে বলবো মুন, ঠিক আছে, সেই মুন যদি কোনো রাশির উপর বসে তাকে নিচস্থ করে, এবং মুনটা সাধারণত হচ্ছে সপ্তম দৃষ্টি প্রাপ্ত হয়। হ্যাঁ, রাশিগত সঞ্চারগত ফলে হচ্ছে সপ্তম দৃষ্টিটা আমরা আগে দেখব চন্দ্র কোন হাউসে বসে রয়েছে। যে কোনো বাচ্চার যখন আমাদের কাছে আসে তখন আমরা আগে সেটাকে নির্বাচন করি হচ্ছে চন্দ্র। চন্দ্র মানেই হচ্ছে মা এবং হৃদয়, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে চন্দ্র মানেই হচ্ছে মুখ ভাব, এবং হচ্ছে সম্মান এবং চলমান সম্পত্তির অধিকারী হওয়া, এবং হচ্ছে বাহন বা গৃহীর জীবনকে ইন্ডিকেটেড করে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনার যদি স্ত্রী বা সন্তান, মেয়ে সন্তান হয়ে থাকে, তার গৃহিণী যারাই হয়, মাতৃজাতিকে বোঝানো হয়েছে, তাহলে সেখানে কর্কট যদি আপনার বাচ্চাটে বা আপনার কর্মফলে কর্কট যদি নিচস্থ থাকে, সেখানে নিচস্থের প্রভাব কোনো ডিগ্রি বা একটা অলিক আমাদের যেটাকে ছায়া বা উপগ্রহ ছায়া হিসেবে আমাদের জ্যোতিষশাস্ত্রে ধরে দেওয়া আছে যে কেতু এবং হচ্ছে আর রাহু প্রভাবিত হয়ে যদি চন্দ্রতে অবস্থান করে, তাহলে সেখানে কি অশুভ প্রদান করতে পারে, কোন হাউসের উপর, তার উপর নির্বাচন করে কিন্তু ইন্ডিকেটেড করা হয় যে মা এবং হৃদয় এবং সুখভাব এবং সম্মান এবং চলমান সম্পত্তি এবং বাহন এবং হচ্ছে গৃহীর জীবন কেমন হবে। যে ব্যক্তি গৃহিণী হবেন তিনার জীবন কেমন হবে, এই ব্যাখ্যা থেকে কিন্তু, এই হাউস থেকে কিন্তু আমরা বিচার্য করি। হ্যাঁ দর্শক বন্ধু, এইবারে সেখানে এই বিপুল জীবনের যে একটি চলমান জায়গা, যেটা কর্কট রাশি, চন্দ্র প্রভাবিত রাশি, সেটি হচ্ছে কালপুরুষের ৪র্থ নম্বর হাউসের রাশি। এবারে চলে যাই যে পঞ্চমতম রাশি, যেটাকে হচ্ছে সিংহ, সেটি হচ্ছে সিংহ রাশিটা, সেটি হচ্ছে একটি রবি প্রভাবিত রাশি। রবিকে ইন্ডিকেটেড করে হচ্ছে সান বা সূর্য, ইংলিশে সূর্য ভাবে তাকে সূর্য বলে রবিকে আমরা আখ্যা দিয়েছি জ্যোতিষশাস্ত্রে। সেখানে বলা হয়েছে যে সিংহ প্রভাবিত এই সিংহ যে কালপুরুষের ৪র্থ নম্বর হাউস, সেই হাউসে অধিনায়কত্ব হিসেবে এই রবি কিন্তু তাকে পরিচালনা করে। দর্শক বন্ধু, এইবারে সেই রবি প্রভাবিত রাশি, রবি মানেই হচ্ছে তেজময়, শক্তির অধিকারী, তেজময়, কথার স্পিরিচুয়ালিটি এবং আত্মসম্মানবোধ। কোনো জায়গা থেকে তিনি কখনোই কারো কাছে কোনো রকমভাবে তিনি মাথা নত করতে চান না, এবং তার স্পিরিচুয়ালিটি সবসময় উদ্দীপনার মধ্যে দিয়ে যেতে থাকে। তাহলে সেখানে আমরা কোন কোন জিনিসগুলোকে আমরা বিবেচনা করব, যেগুলো হচ্ছে বিদ্যার ভাব এবং হচ্ছে প্রেমের ভাব। আপনারা দাম্পত্য জীবনে যে সকল ছেলেমেয়েরা প্রেমের অগ্রাধিকার হয়ে প্রেম, প্রীতি, ভালোবাসাকে এনজয় করতে যান, সেটির মূল প্রধান কারণ হচ্ছে এবং সন্তানের ভাব। প্রেম, প্রীতি, ভালোবাসা, পরিণয় কিন্তু আলাদা কথা, সেখানে পরিণয় নয়, সেখানে প্রেমটা জগাবে এবং তার সঙ্গে বিদ্যার ভাব এবং বুদ্ধির ভাবে স্পিরিচুয়ালটাকে অগ্রসর করবে এবং তেজময় সৃষ্টি করবে। যে জাতক জাতিকা এর মধ্যে নামের আদ্য অক্ষরে রবির এই যে অর্থাৎ সান, ইংরেজিতে যে সান বলা হয়, এবং রবি হচ্ছে সিংহ প্রভাবিত যে কালপুরুষের ৫ম নম্বর ঘর, সিংহ প্রভাবিত রাশি, এবং তিনাকে জাজমেন্ট হিসেবে দেখে রবি। সেই রবি যদি বাচ্চাটি কোনো রকমভাবে রবির সঙ্গে শনির কানেকশন হয়, তাহলে আমরা রবি এবং শনিকে পিতৃদোষ বলি। পিতৃদোষ কোন পাওয়ারের হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকলে
তার উচ্চস্থ ভাব, তার নিচস্থ ভাব, এবং সেই রবি বা সূর্য হচ্ছে সপ্তমপতি হিসেবে সেটাকে কিন্তু কাজ করে। সপ্তমপতি হিসেবে সবসময় রবি যেখানটায় বসে থাকে, সান বা সূর্য বা রবি, সেটা কিন্তু সপ্তমপতি হিসেবে আমরা তার জাজলেশন করি। এখানে সপ্তম ভাব থেকে আমরা দেখেছি যে কোনভাবে এই জায়গা থাকে। বিদ্যাভাব, কেউ একটা কোনো মানুষ আমাদের কাছে বাচ্চার বিশ্লেষণ করতে এলেন যে দেখে সারাক্ষণটা পড়েই যাচ্ছে, ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলছি, সারাক্ষণটা পড়েই যাচ্ছে, অথচ সেই পড়াটাকে মাথার মধ্যে গ্রো করতে পারছেন না বা বেশিক্ষণ কিন্তু স্ট্রে করতে পারছে না। তখন কি হচ্ছে, সেই প্রভাব যখন কোনো কুদৃষ্টির মধ্যে অবস্থান করছে, বিশেষ করে সপ্তম দৃষ্টির মধ্যে যদি কোনো অবস্থান করে, কোনো অশুভ গ্রহ প্রদান করে, এর মধ্যে কানেকশন হয়, তখন কিন্তু আমরা তাদের জায়গাটাকে আমরা ইন্ডিকেটেড করি যে এই রবি, যে সিংহ প্রভাবিত রাশি, যে রবি অত্যন্তভাবে নিচস্থ হয়ে গেছে, এবং অত্যন্তভাবে নিচস্থ হওয়ার জন্য আজকে ছেলে বলুন, মেয়ে বলুন, সংসার বলুন, যেটাকে প্রেম বলুন, সন্তান এবং বিদ্যাভাব, এগুলো কিন্তু অত্যন্তভাবে নিম্ন ডিগ্রিতে অবস্থান করলে তখন কিন্তু কুপ্রভাব দৃষ্ট হয়। দর্শক বন্ধু, এবারে চলে যায় যে কালপুরুষের ষষ্ঠতম রাশি, যেটি হচ্ছে কন্যা। এটিও কিন্তু একটি বুধ প্রভাবিত রাশি। কন্যা কথার অর্থ হচ্ছে নারী জাতিকে বোঝানো হয়েছে এখানে। কন্যা বা নারী বা বুধ, এটি কিন্তু আমাদের ইংরেজি ভাষায় একে বলা হয়েছে মার্কারি। মার্কারি আমাদের সৌরজগতের অনেক ভূমিকা প্রদান করে, ঠিক আছে। একটা রাশির মধ্যে বুধ প্রভাবিত রাশি কোনগুলো, 12 রাশির চক্রের মধ্যে বুধ প্রভাবিত রাশিগুলো কোনগুলো, রবি প্রভাবিত রাশিগুলো কোনগুলো, এবং শনি প্রভাবিত রাশিগুলো কোনগুলো, বৃহস্পতি রাশি গুলো কোনগুলো, শুক্র প্রভাবিত রাশিগুলো কোনগুলো, এবং চন্দ্র রাশি প্রভাবিতগুলো সেগুলো কোনগুলো, এইগুলো কিন্তু আমাদের ইন্ডিকেটেড করে। যখন কোনো জাতক বা জাতিকা বা কোনো সমস্যা নিয়ে কোনো মানুষ আমাদের কাছে, জ্যোতিষের কাছে এসে পর্যালোচনা করেন, তখন আমরা সেটাকে কন্যা রাশির যে বুধের সঞ্চারটাকে আমরা বলবো। আগে স্বরাশি, যে আমরা রাশি সম্বন্ধে আগে আলোচনা বলেছি যে রাশি যেই নামের অধিপতি হয়ে অবস্থান করবে, নিজের জায়গায় অবস্থান করবে, সেটাই হচ্ছে রাশি। সেই রাশির অধিপতি কে, তিনি তাকে অধিকারত্ব নায়কত্ব হিসেবে কাজ করবে। অধিনায়কত্ব মানে কি, সে প্রধান হিসেবে, লিডার হিসেবে ব্যবহার করবে। তাহলে সেটা কোন রাশির মধ্যে কোন গ্রহের অবস্থানটা আছে, তাহলে সেখানে কি হচ্ছে না, কন্যা একটি বুধ প্রভাবিত রাশি, এটাকে ইংরেজিতে বলা হয়েছে মার্কারি। আবার পুনরায় রিপিট করছি, এখান থেকে কি করা হয়, এখান থেকে হচ্ছে রোগকে নির্বাচন করে। আপনি কতটা রোগে মানসিকগ্রস্ত হয়েছেন, কতটা রোগের সম্মুখীন হচ্ছেন, আপনার রোগটা আগামী দিনে আসছে কিনা, সেটা কিন্তু ইন্ডিকেটেড করে এই 6 নম্বর হাউস থেকে, কালপুরুষের 7ম নম্বর হাউস থেকে বুধ প্রভাবিত হতে। বুধ যদি সেখানে কোনো রকমভাবে কোনো অশুভ সংগীতের কোনো কানেকশন পায়, অশুভ গ্রহের ছায়াগ্রহের হচ্ছে আপনার কানেকশন পায়, সেখানে কিন্তু এই ধরনের রোগ বা শত্রু ভাব হওয়া বা টাকা বা অর্থ উপার্জনের যে একটা ব্যাঘাত সৃষ্টি হওয়া বা অর্থটা অটুট হওয়া, এবং চাকরির ক্ষেত্রে আপনি একটা কোন ধরনের চাকরি পাবেন, সেটা যদি আপনার ভাগ্যচক্র যদি সঠিক জায়গায় থাকে দর্শক বন্ধু, তাহলে কিন্তু আপনার মধ্যে মনের বাসনা কামনা সবটাই কিন্তু পূর্ণ হবে। সবই কিন্তু জন্মছকের সৌরজগতের নেটাল চার্টের উপর ভিত্তি করে এই নির্বাচন করা। সেটি কিন্তু জেনে যদি যান তাহলে কিন্তু অনেকটাই আমাদের জ্যোতিষ বন্ধুদের কাছে এসে আপনাদেরকে কিন্তু তার মনের কথাটা কিন্তু খুলে আর বলতে হয় না। তখন কিন্তু আপনারা সঠিক ধারণাটা নিয়ে আসেন, কিন্তু প্রেডিকশন করে বের করে দেওয়ার দায়িত্বটা কিন্তু জ্যোতিষের উপর থেকেই যায়। একটু জ্যোতিষটাকে ভালোভাবে চেনার চেষ্টা করবেন দর্শক বন্ধু, ভালো করে জেনে রাখবে, অ্যানালাইসিস করতে পারেন, আপনার জীবনের পথ দেখাতে আপনাকে নিজেকে সাহায্য করতে পারে। সেখানে বলা হয়েছে, এবারে কন্যা বুধ প্রভাবিত রাশি, তো প্রথম বলেছি এখান থেকে কি ইন্ডিকেটেড করে, এখান থেকে হচ্ছে রোগ বা শত্রুভাব, টাকা এবং হচ্ছে চাকরি এবং হচ্ছে
মামা এবং মাসিকে ইন্ডিকেটেড করে। আপনি মনে করুন, আপনি একটা ছোট্ট কথায় উদাহরণ দিই, আপনার আপনার একটি আপনি একটি সন্তান পৃথিবীর বুকে দিয়ে মানে পৃথিবীতে এনেছেন। তো সেই সন্তানটি জন্মের পরে তার বাবা মাকে হারিয়েছে। তাহলে সেই সন্তানটির যে মাতৃগর্ভ থেকে জন্ম নিলেন, সেই মাতৃগর্ভের যে মা, যিনি মা, শিশুটির মা, তিনি মনে করুন তার একটি বোন রয়েছে। তাহলে সেই বোনের কাছে প্রতিপালন হওয়া, এটি কিন্তু জন্মছকে একটি শিশুর জন্মছক দেখলে বিশ্লেষণ করা হয়। সেই ভাবটা আমরা বিচার করি, তখন আমরা তাদেরকে বলে দিতে পারি যে রাশির মধ্যে অবস্থান করেছে যেই জাতক জাতিকা, সেটাকে দেখে আমরা নির্বাচন করে দিতে পারি যে এই হচ্ছে মামার কাছে, মামার ভাবটা কেমন এবং মাসির ভাবটা কেমন এবং চাকরির ভাবটা কেমন এবং শত্রুর ভাবটা কেমন এবং রোগের ভাবটা কেমন, সেই জায়গা থেকে উত্থাপন করিয়ে দিতে পারি। যে এ মামার বাড়িতে মানুষ হয়েছে, অনাথ আশ্রমের মধ্যে যেভাবে বড় হয় সেভাবে কিন্তু মা, একটা শিশুর মা এবং বাবা যদি না তার পাশে থাকে, সেখানে কিন্তু সেই শিশু কিন্তু ভালো সুস্থ অধিকারীর মানুষ হয়ে ওঠে না। দর্শক বন্ধু, এবার চলে যাই, আমরা ষষ্ঠ হাউস নির্বাচন করলাম। এবারে হচ্ছে সপ্তম হাউস, অর্থাৎ হচ্ছে তুলা রাশি, বা সেটা কিন্তু তুলা রাশিটা অধিনায়কত্ব করছে হচ্ছে শুক্র প্রভাবিত রাশি। শুক্রটাকে আমরা সাধারণত বলি ভেনাস, বলবো ইংরেজিতে। শুক্র প্রভাবিত, শুক্র একজন শুক্লাচার্য, তিনি দৈত্যদের গুরু ছিলেন, আমি প্রথমে বলেছি। আর যেগুলো পুনরায় যে গ্রহগুলোকে অধিপতি হিসেবে আসছে, সেগুলো কিন্তু আর আমি বিশ্লেষণ করে বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় আকারে ধারণ হয়ে যাচ্ছে। তো অনেক সময় কী হয়, ভিউয়ার্সদের সেই শোনার মানসিকতা থাকে না। স্ক্রিপ্ট করবেন না, নিত্য নূতন ভালো করে খুঁটিনাটি করে যখন আপনারা দেখবেন, এগুলো দেখবেন, তখন আপনারা নিজেরাই কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন আপনাদের নিজেদের বাচ্চাগুলো। হ্যাঁ দর্শক বন্ধু, সেক্ষেত্রে বলছি যে সেখানে আমরা যে সপ্তম নম্বর হাউস হচ্ছে নির্বাচন হয়েছে, যেটা হচ্ছে তুলা রাশির ঘর। সপ্তম, কালপুরুষের সপ্তম রাশির ঘর তুলা রাশির ঘর। তুলা রাশিতে কোন প্রভাবিত রাশি এটি? কোন গ্রহ প্রভাবিত রাশি? না, এটি হচ্ছে শুক্র গ্রহ প্রভাবিত রাশি। তো সেখানে হচ্ছে কি, আমরা সেখান থেকে কি নির্বাচন করব? একজন জাতক জাতিকার খাত থেকে কি করব? আপনি প্রেম করলেন, প্রণয় করলেন, দাম্পত্য জীবনে কনভার্ট করবেন কিভাবে? সেই হচ্ছে দাম্পত্য এবং বিবাহ এবং হচ্ছে ব্যবসা এবং হচ্ছে কাম বিচার এবং জীবন সঙ্গিনী কিভাবে আপনার কতটা ভালো হবে, এই হাউস থেকে কিন্তু নির্বাচন করা হয়। শুক্র যদি তুলা রাশিতে নিচস্থ হয়, কোন রাশিতে উচ্চস্থ হবে তার প্রমাণভেদ রয়েছে। এবং তার সপ্তম হাউস শুক্র সবসময় হচ্ছে, যেটাকে বলা হয় শুক্র রাশি ভেনাস, এটা হচ্ছে সবসময় হচ্ছে শুক্র দোষ হচ্ছে সপ্তম হাউস থেকে বিচার করা হয়। হ্যাঁ, সেইখান থেকে আমরা জাতক জাতিকার সব কিছু বৃত্তান্ত, ইতিবৃত্তান্ত, বিয়ে কবে হবে, দাম্পত্য জীবন কবে হবে, ব্যবসা কেমন হবে, কাম বিচার কেমন এবং বিচার্যকরণ। আপনি মনে করুন আপনার কর্মজীবনে আপনি ওকালতি করছেন, ওকালতি করতে গেলেও কিন্তু আপনার শুক্রকে স্ট্রং নিতে হয়। ঠিক আছে, শুক্র যেখানে আপনার ভালো থাকবে সেখানে কনভার্ট করবে আপনার ভালো গ্রহের সঙ্গে। শুক্রের সঙ্গে যদি বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে যদি আপনার বিশেষ করে বুধ কানেকশন হয়, সেখানে কিন্তু আমাদের একটা বিশাল ভালো ফল অর্জন করতে পারে। এবারে চলে যাই, জীবনসঙ্গী আপনি কেমন পাচ্ছেন? জীবনসঙ্গী আপনার মনের মতো হবে তো? এই যে খুঁটিনাটি জিনিসগুলো, এগুলো ইন্ডিকেটেড করে তুলা রাশি, অর্থাৎ হচ্ছে শুক্র প্রভাবিত রাশি। যে শুক্র আপনার জীবনের অনেক কিছুই ভূমিকা অর্জন করে দর্শক বন্ধু। এবং সেখান থেকে কি হয়, এই তুলা রাশির ঘর থেকে আমরা নির্বাচন করি হচ্ছে দাম্পত্য জীবনের কথা এবং বিবাহ কিভাবে হবে, ব্যবসা কতটা আপনার জোর তীর্যকভাবে হবে, আপনার বিচার্য বিষয়, আপনি যে ছাত্রছাত্রীরা মনে করুন ল পড়ছেন, সেখানে আপনার বিচার্য, আপনি একজন আপনার
ক্লায়েন্টকে আপনি কিভাবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে জজ সাহেবের কাছে বিচার করিয়ে তাকে সুবিচারে কনভার্ট করাতে পারবেন, এই হাউস থেকে নির্বাচন করা হয় দর্শক বন্ধু। এবং জীবন সঙ্গী, আপনি যাকে নিয়ে সারা জীবন বসবাস করবেন, যার পাশে থাকবেন, সুখ দুঃখের অধিকারী যে বুঝবে, সেটা আপনার কতটা জীবনে চলার পথে আপনার সাফল্যতা অর্জন করবে, এই তুলা রাশির ঘর অর্থাৎ সপ্তমপতির ঘর। সপ্তমপতির ঘর থেকে আমরা নির্বাচন করি যে শুক্র প্রভাবিত রাশি, শুক্র কিভাবে কোনো অশুভ সঙ্গীতের জায়গায় ইঙ্গিত পেলে সেখানে আপনাদেরকে কিভাবে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এইগুলো এই হাউস থেকে নির্বাচন করা হয় দর্শক বন্ধু। এবারে চলে যায় অষ্টমপতি, যেটি হচ্ছে কালপুরুষের অষ্টম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর। বৃশ্চিক রাশি একটি ছ পাওয়া বা একটি কালো ধরনের বিছা, তাহলে সে তার আগের দিকে ঠিক কর্কট রাশির মতো দুটো আগের দুটো পা কিন্তু একটু বড় টাইপের হয়। বৃশ্চিক রাশির মানুষ হচ্ছে জলতত্ত্বের রাশি, এরা সবসময় মঙ্গল প্রভাবিত রাশি। এরা মঙ্গলকে আমরা প্রথমে মঙ্গলকে আমরা রেড ক্রস হিসেবে বলেছি। মঙ্গলের রং হচ্ছে লাল এবং মঙ্গলের হচ্ছে যারা মঙ্গল প্রভাবিত হয়ে আছেন বা মঙ্গলের দোষ আপনাদের আছে, মঙ্গল কোন হাউসে থাকলে মাঙ্গলিক হয়, এইগুলো কিন্তু অনেক সময় বিচার্য জায়গায় রয়েছে বা আমাদের কাছে আসে। সেখানে হচ্ছে অষ্টমপতি, যদি আপনার অষ্টমপতি ঘর মঙ্গলের ঘর যদি কোনো সপ্তমপতিকে আপনার তৃতীয়পতিকে এবং চতুর্থপতি হিসেবে এবং নবমপতি হিসেবে তাকে কিভাবে দৃষ্টি দিচ্ছে, কোন গ্রহের সঙ্গে সম্মসৃণ হচ্ছে, আপনার শুভাশুভ মিশ্র ফল প্রদান করছে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার বিচার রয়েছে, সেইগুলো দেখে সেই বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত রাশি, সেখান থেকে আমরা কি নির্বাচন করব? সেখান থেকে আমরা মৃত্যুর ঘর নির্বাচন করব। যে কোন মানুষের, অনেকেই প্রশ্ন করেন যে জন্ম মৃত্যু বিবাহ এই তিন কথা বিধাতার লিখন, তাহলে আমরা কিন্তু এই বিধাতার লিখনটাকেও কিন্তু টেনে হিজড়ে বের করতে পারি দর্শক বন্ধু। আপনি কোন জন্ম নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, আপনি কটার সময় মারা যাবেন, সেটাও পর্যন্ত জ্যোতিষ নির্বাচন করে দিতে পারে, আপনি যদি সঠিক অঙ্ক কষে বার করতে পারেন। সেখানে হচ্ছে মৃত্যু কত সময়ের মধ্যে হবে এবং হচ্ছে এই হাউস থেকে হচ্ছে গুপ্ত ধন বা গুপ্ত শত্রু কিভাবে আপনার হচ্ছে, এই অষ্টম হাউস হচ্ছে একটি মৃত্যুর ঘরের হাউস এবং হচ্ছে গুপ্ত ধনের হাউস, যেখানে হচ্ছে আপনি কালকে জাতক এবং জাতিকা, আপনি বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে বলবো না, কারণ জাতিকারা তো লটারি কাটতে যায় না, বিশেষ করে পুরুষ জাতিরা যারা এই অষ্টম হাউসের বৃশ্চিক রাশি, যদি আপনি জেনে গেছেন যে আমার বৃশ্চিক রাশি, তারা দেখবেন একটু বিশেষ করে অর্থনৈতিক দিকে লটারি কাটার দিকে একটু তাদের আগ্রহ প্রকাশ পায়। তাহলে এবারে সে লটারিতে আপনি জিতবেন কি না এবং লটারিতে আপনি সঠিকভাবে আপনি অল্প পরিশ্রম করে বেশি মুনাফা লাভ করতে যাবেন, এমন কোনো লটারি জিনিসগুলো যেগুলোকে বলা হয় ভাষায়, ঠিক আছে, অল্প পরিশ্রম করে বেশি মুনাফা পালতে, আপনার লটারি লেগে গেছে, ভাগ্য আপনার উদয় হয়ে গেছে, এই যে কথাগুলো আমরা চলতি ভাষায় প্রকাশ করি, সেগুলো হচ্ছে কি হচ্ছে যে লটারি। এবং হচ্ছে শিশু যে উৎপন্ন হবে তার বাড়িটা কোথায়, শিশু যে উৎপন্ন হবে মাতৃগ্রহ থেকে, সেখানে উৎপন্ন, মৃত্যু যেখানে হচ্ছে সেখানে আবার উৎপত্তির সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে অগ্নিদেব, যেটি হচ্ছে প্রজাপতি, ঠিক আছে, ব্রহ্ম প্রজাপতি, সেখানে সৃষ্টি, যিনিকে লয়ের দেবতা বলে বলা হয়েছে। তবে এখানে কিন্তু আর আমি বিশ্লেষণ করছি না, কারণ মঙ্গল যে প্রভাবিত রাশিগুলো কালপুরুষে, সেগুলো আর আমি নির্বাচন করছি না যে এগুলো অধিপতি দেবতা কি, উনি কি, আমি কিন্তু রাশি এর সঞ্চারগত ফল, রাশির স্বভাব বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে কিন্তু সব কিছুটাই বলেছি। আপনারা পরপর এপিসোড গেছে, সেই এপিসোডগুলো স্কিপ আমার চ্যানেলে যাবেন, গিয়ে সার্চ করবেন www@কস্তুরী অ্যাস্ট্রোলজি সার্চ করলেই আমি শ্রী সীতারাম, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি সব ধরনেরই ভিডিও পরপর আপনাদের এপিসোডে দিয়ে দেওয়া হয়েছে, চ্যানেলে ছেড়ে দেওয়া হয়েছে,
ধীর স্থির সহকারে আমার প্রোগ্রামগুলো দেখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, নিত্য নতুন ভিডিও আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন, সহজ সরল ভাষায় প্রকাশিত করা হয়েছে। এবারে সেখানে বলবো যে শিশু এবং বাড়ি নির্দেশ করে গুপ্ত বিদ্যা। আজকে যে যতই আমি একজন জ্যোতিষশাস্ত্রী, আমি একজন অ্যাস্ট্রোলজার এবং আমি তন্ত্র সাধক, মাতৃ সাধক, তন্ত্র সাধক, তাহলে সেখানে আমি নিজেকেই বলছি যে আমি আজকে এই জায়গায় আসার মূল স্ট্রংটা আমাকে দিয়েছে কিন্তু এই বৃশ্চিক রাশির ঘর, অর্থাৎ মঙ্গল প্রভাবিত রাশির ঘর, সেখানে কিন্তু দিয়েছে। তাহলে সেখানে গুপ্ত বিদ্যা যেটাকে প্লাস এবং মাইনাসকে নির্দেশ করে, প্লাস এবং মাইনাসকে নির্দেশ করে রেড ক্রসের প্রভাবিত রাশি, মঙ্গল প্রভাবিত রাশি, এটি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি। এখানে যদি এই মৃত্যু, গুপ্তধন, লটারি, শিশু এবং বাড়ি এবং নেগেটিভ পজিটিভের মাধ্যমে যদি উত্থান পতন হয়, আপনি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন, তবে কিন্তু আপনি কোন হাউসে কিভাবে প্রভাবিত হচ্ছেন, সপ্তমপতি হিসেবে, পঞ্চমপতি হিসেবে, তৃতীয়পতি হিসেবে, সেইগুলো কিন্তু তার বাচ্চার বিশ্লেষণ রয়েছে। এবারে যাই কালপুরুষের নবমতম রাশি, যেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশিটাকে ধনুকে বলা হয়েছে, ধনু রাশিটা হচ্ছে বৃহস্পতি প্রভাবিত রাশি। যে বৃহস্পতিকে আমাদের ইংরেজি ভাষায় বলা হচ্ছে জুপিটার। তাহলে জুপিটার, বৃহস্পতি হচ্ছে কি করে, যে এটা হচ্ছে নবমপতি, ধনুরাশির ঘর, সেই ধনুরাশিকে অধিনায়কত্ব হিসেবে, জাজমেন্ট হিসেবে দেখেছে। সেখানে কি করেছে, যে ভাগ্য এই জায়গা থেকে নির্বাচন করা হয়, এই জায়গা থেকে আপনি বিদেশে যাবেন, সেটেল হবেন, এই জায়গা থেকে অনুধাবন করানো হয়। এবং আপনি ধর্মতন্ত্রেতে বসছি, ধর্মতে আপনি দেখুন ধর্মজ্ঞান, ঠিক আছে, ধর্মজ্ঞান এই জায়গা থেকে ইন্ডিকেটেড করা হয়। এবারে পরবর্তীতে চলে যাই, যে এটা হচ্ছে দশম ঘর, অর্থাৎ দশম ঘর কথার অর্থ হচ্ছে মকর রাশি। মকর রাশির ঘর হচ্ছে কালপুরুষের, মকর রাশি হচ্ছে দশমতম ঘর। দশমতম ঘরের অধিনায়কত্ব হিসেবে শনি দেব, যিনি আমাদের বড় দেবতা হিসেবে পূজিত হন। শনির অনেক ভিডিও আপনাকে দেওয়া হয়েছে। শনি কি করে শনিদেব নামকরণ হলো, তার পিতামাতার নাম কি, তার চলার পথ, তিনি কিভাবে এক একটা রাশিতে কত বছর পর্যন্ত থাকে, তার শনির সাড়ে সাথে কীভাবে হয়, শনির ঢাইয়া কিভাবে চলে, সেই শনি প্রভাবিত রাশি হচ্ছে একটি মকর রাশির কালপুরুষের হচ্ছে দশমতম রাশি। সেখান থেকে আমরা কি নির্বাচন করি, সেখান থেকে আমরা দর্শক বন্ধু হচ্ছে পিতা এবং হচ্ছে কর্মভাব এবং হচ্ছে ব্যবসা এবং হচ্ছে চাকরি এবং হচ্ছে প্রতিষ্ঠা, বা আপনি যশ লাভ করবেন। প্রতিষ্ঠা কিভাবে হবেন, আপনি তো একটা কর্ম করছেন, সেই কর্মটাকে আপনি সারা জীবন করে যাবেন। আপনি সেই কর্মটাকে যখন আপনি উত্থানের জায়গায় নিয়ে যাবেন, খুব চূড়ান্ত পর্যায়ের অর্থ রোজগার হবে, সেইটাই যে প্রমোশনালটা দেওয়া, প্রতিষ্ঠা হওয়া, মানে কি সম্মান পাওয়া, ঠিক আছে, সেইটা হচ্ছে এই হাউস থেকে, অর্থাৎ অষ্টম, নবম, দশম ঘর হচ্ছে মকর রাশির ঘর এবং হচ্ছে মার্কারি, এটি হচ্ছে ব্যাপার। দশমতম ঘর হচ্ছে মকর, তিনি হচ্ছে শনিদেব, যেটাকে বলা হয় ইংরেজিতে শনিদেবকে বলা হচ্ছে স্যাটেলাইট অর্থাৎ শনি। তো এই জায়গাতে কি করা হয়, যে এই জায়গাতে আমরা কি করি, পিতা মাতার ভাবটাকে নির্বাচন করি। আপনি এসে জ্যোতিষশাস্ত্রের কাছে বললেন যে দেখুন তো স্যার, আমি তো অনেক দিন ধরে আমার বাবা অসুস্থ, বা আমি এই ইন্ডিকেটেড করি কিভাবে, যখন আপনার জন্মছকে যখন আপনার রাশিটা আমি দেখি, সেই রাশি কোন নক্ষত্রে বিরাজ করেছে, সেই নক্ষত্রটাকে ধরে আমাদের ডিগ্রিগত ব্যাপার থাকে, সেই জায়গাগুলোকে আমরা কম্বিনেশন করে আমরা তখন সেই জাতক এবং জাতিকাকে আপনি মকর রাশি কিনা আমরা বিবেচনা করি। এবং সেইখান থেকেই আমরা মকর রাশি যখন কালপুরুষের দশমতম রাশি, সেই দশমতম রাশির থেকে কিভাবে ইন্ডিকেটেড করে, দশমকে সপ্তমী দৃষ্টিতে, দশমকে পঞ্চম দৃষ্টিতে, দশমকে তৃতীয়তে দৃষ্টিতে, দশমকে দ্বিতীয় দৃষ্টিতে কি প্রভাব পড়ে, কোন গ্রহ থাকলে কি প্রভাব পড়ে, সম্পূর্ণই গণিতিক নিয়ম হিসেবে এটি পরিচর্যা করা হয়েছে। এবারে চলে যাই যে একাদশতম রাশি, কালপুরুষের একাদশতম অর্থাৎ 11 ঘরের রাশি যেটি, সেটি হচ্ছে
কুম্ভ রাশি। কুম্ভ রাশিটাকে, কুম্ভ রাশির অধিপতি দেবতাও হচ্ছে আপনার যেটাকে জাজমেন্ট হিসেবে বা অধিকার নায়কত্ব হিসেবে কাজ করে, তিনি হচ্ছে স্যাটেলাইট অর্থাৎ শনি। শনি ইংরেজিতে স্যাটেলাইট বলা হয় এবং বাংলাতে তাকে শনি, প্ল্যানেটটা হচ্ছে শনি। সেখান থেকে আমরা একাদশতম হাউসকে আমরা কুম্ভ রাশির ঘরে যদি দেখি, কুম্ভ রাশির হাউস থেকে আমরা কি কি পাই না, লাভ পাই, মুনাফা। আমরা কর্ম করতে গেলে কর্মপতি কনভার্ট করে হচ্ছে অর্থপতিকে, ঠিক আছে। কর্মপতি, আমরা যেভাবে কর্ম করব সেভাবে আমরা অর্থ ইনকাম করব। আপনি যেভাবে প্রফেশনালে পড়াশোনা করবেন, আপনার বুদ্ধিবৃত্তি দিয়ে পড়াশোনার ডিগ্রি অর্জন করবেন, আপনি তেমন কাজ পাবেন। তা সেখানে নির্বাচন করে কি নির্বাচন করে হচ্ছে লাভ নির্বাচন করে, সেলফস লাভ নির্বাচন করে, অর্থনৈতিক ইন্ডিকেটেড করে। এবং হচ্ছে প্রফেশনাল, আপনি কোন কাজটাতে বেছে নিয়েছেন, আপনার এইটাই প্রফেশনাল, এটা থেকেই আপনি উদ্বৃত্ত করছেন, প্রফেশনাল। এবং হচ্ছে স্বপ্ন পূরণ এবং হচ্ছে ইচ্ছা পূরণ এবং সেখান থেকে হচ্ছে বন্ধুভাব, এইগুলো হচ্ছে এই একাদশতম ঘর থেকে পাওয়া যায়। একাদশতম ঘরটা হচ্ছে কালপুরুষের শনি অর্থাৎ স্যাটেলাইট থেকে আমরা নির্বাচন করি কুম্ভ রাশির অধিপতি দেবতা হিসেবে। কুম্ভ রাশির অধিপতি দেবতা, এখানে অধিপতি কিন্তু আর শনির অধিপতি কিন্তু আর বলছি না, কারণ এই ভিডিওটা কিন্তু অত্যন্তভাবে অনেক বড় আকার ধারণ করে যাবে দর্শক বন্ধু। তো এইখানে কিন্তু 11তম ঘর যেটি হচ্ছে কুম্ভ রাশির ঘর, সেটি কি কে ইন্ডিকেটেড করে, এখানে হচ্ছে সপ্তমপতি হিসেবে আপনার যদি আপনি যেই রাশির মানুষ হয়ে থাকেন, যদি এই রাশির মানুষ হয়ে থাকেন, আপনার সপ্তমপতি হিসেবে কাকে দৃষ্টি দিচ্ছে, সেই ঘরটা কি আছে। তো আপনি সেলস প্রফেশনাল, স্বপ্ন পূরণ, ইচ্ছা পূরণ, বন্ধুভাব এবং প্রফেশনাল এবং লাভ, এইখান থেকে ইন্ডিকেটেড করা হয় দর্শক বন্ধু। এবারে চলে যাই দ্বাদশতম রাশি, যেটা হচ্ছে মীন রাশি, যেটাকে হচ্ছে দ্বাদশতম রাশি, বৃহস্পতি প্রভাবিত। বৃহস্পতিকে আমরা ইংরেজিতে বলা হয়েছে জুপিটার। জুপিটারটা হচ্ছে কিন্তু সপ্তম হাউস এবং পঞ্চম হাউস এবং নবম হাউস, নবমপতি, পঞ্চমপতি এবং হচ্ছে সপ্তমপতি। সপ্তমপতি হিসেবে মীন ঘরটাকে আমরা দেখি। মীন ঘরটা হচ্ছে খরচের ঘর আমরা ধরি, সবসময় খরচ সেলফসটা আমরা যেটাই অর্থটাকে সেলফ করলাম, নেওয়ার পরে অর্থটাকে স্থিতি রাখতে পারলাম না, ওটাকে ব্যয় করা, ব্যয়ের ভাবটা নির্বাচন হয় হচ্ছে সম্ভবত হচ্ছে আপনার মীন রাশির বাড়ি, মীন রাশির হাউস। মীন রাশিতে কে অধিকতর হিসেবে তিনি জাজমেন্ট করেন না, বৃহস্পতি অর্থাৎ জুপিটার। অর্থাৎ সেখান থেকে আমরা কি করি, ব্যয় নির্বাচন করি, এখান থেকে ক্ষতি নির্বাচন করি। আপনি একটা 4 চাকা গাড়িতে আপনি রাস্তাতে যাচ্ছেন, সাধারণ সিম্পল ধারণা, 4 চাকার রাস্তাতে যাচ্ছেন, হঠাৎ করে ইঞ্জিনটা খারাপ হয়ে গেল, হঠাৎ করে পাশাপাশি দুটো গাড়ি এসে ঠেকাঠেকি হয়ে গেল। সেখানে কি হয়ে গেল, যখনই ঠেকাঠেকি হয়ে গেল তখন আপনার গাড়িটা কোনো না কোনো কিছু অংশ, পার্টসগুলো খারাপ হয়ে গেল। যখনই আপনার খারাপ হয়ে যাচ্ছে, সেই খারাপটাকে আমরা ক্ষতির মধ্যে কনভার্ট করছি। তাহলে সেই জায়গাটা দর্শক বন্ধু, বৃহস্পতি হচ্ছে দ্বাদশতম রাশি, যেটা হচ্ছে মীন রাশির ঘর, দ্বাদশতম রাশি। সেখানে কি হচ্ছে ব্যয় এবং ক্ষতি বা বিচ্ছেদ বা হচ্ছে শয্যা এবং মুখকে ইন্ডিকেটেড করে এবং হচ্ছে সেলফ এবং হচ্ছে মাত্রা, এইটা হচ্ছে নির্বাচন করে দর্শক বন্ধু। তাহলে সেখানে আমাদের দ্বাদশতম রাশি, তার সঞ্চারগত ফল এবং কোন হাউস থেকে কি নির্বাচন করানো হয় এবং তার অধিপতি গ্রহ কি, তিনি কিভাবে জাজমেন্ট নেন, এই সম্বন্ধে আপনাদের একটি ধারণা, সাধারণভাবে একটি ধারণা আপনাদের দিলাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই, আর একদম মনের মধ্যে দ্বিধাগ্রস্ত নয়, একদম মনে করে একদম অপর লোককে শেয়ার করে দেন, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেন তাড়াতাড়ি। জ্যোতিষ কিন্তু আপনার ঘরে ঘরে তৈরি হয়ে যাবে দর্শক বন্ধু। আপনি যদি স্বাভাবিক ধারণাটাকে যদি জানকারি করে নিজের ব্রেনের মধ্যে রাখতে পারেন, আপনার জীবনকে অতিবাহিত করতে গেলে আপনি কিন্তু কোনো বাধাপ্রাপ্ত হবেন না দর্শক বন্ধু। সেখানে আপনি আপনার নিজের জন্মছকটাকে বিচার করে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন। যখন কোনো দুর্ঘটনা, যখন কোনো প্রাপ্তিযোগ, যখন কোনো ঝগড়াঝাঁটি, মারামারি, দাম্পত্য জীবন, দাম্পত্য কলহ, দাম্পত্য সুখ, বিবাহিত কনভার্ট,
প্রেম প্রীতি ভালোবাসা সব কিছুটাই সেলফ এবং বিদেশ যাত্রা থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু রীতিবৃত্তান্ত কিন্তু এই জন্মছকের এই জায়গাতে রয়েছে। সেগুলোকে ভালো করে বিশ্লেষণ করে প্রত্যেকটা চ্যানেলে সব কোনো না কোনো দর্শক বন্ধু শুনছেন, কোনো না কোনো চ্যানেলে এই ধরনের আপলোড অনেকেই দিয়েছেন। সেইগুলোর যে অনুভূতি, সেই অনুভূতিটা আমি আমার নিজের পক্ষ থেকে আমি নিজেকে বলবো যে সবাই মনে হয় এই ধারণাটা যদি আমি সুস্থভাবে যেটা আপনাদেরকে ভালো করে বোঝালাম, এর মধ্যে অনেক কিছু জিনিস আছে কিন্তু সেগুলো প্রত্যক্ষভাবে পড়াশোনা লাগবে এবং প্রত্যক্ষভাবে খাতা কলম নিয়ে বসতে হবে। এর অঙ্ক রয়েছে, বহু কিছু অঙ্ক, সেই অঙ্কগুলো পরপর একটার পর একটা ভিডিওতে আপনাদের উত্থাপন করছি। স্বাভাবিক ধারণাটা আপনি দেখলাম, ভাগ্যের বিচার এবং গ্রহের কোন কোন হাউসে কোন কোন গ্রহের কোন কোন অধিকাত্ব নায়ক করলে কোন কোন পরিস্থিতির জায়গা থেকে আমরা নির্বাচন করি, এই পরিস্থিতির সম্মুখে পড়েছেন, সেটাই এর বিচার বিশ্লেষণ। দর্শক বন্ধু, আবার নতুন করে বলছি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি, এখনও মনে করছেন যে দেখছেন না, ভিডিওগুলো পরপর যাচ্ছে, স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় আকারের হয়েছে, এই বিশ্লেষণ করতে গিয়ে বড় আকারের হয়েছে, তো একটু ধৈর্য ধরে সহকারে শুনবেন, দেখবেন ভালো লাগবে। আবার বলছি যে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন, যথারীতি নিত্য নূতন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এই জ্ঞান ধারণার সঞ্চার হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সবাইকে বলছি শুভরাত্রি, আপনাদের কাছে প্রার্থনা করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব।